আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি যারা ভুক্তভোগীরা আমরা আছি, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে যারা বসে আছে তাদের জন্য কিছু ভালো খবর দিব আজকে। এবং 8 তারিখে যে মানববন্ধন হয়েছে সেই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। সেটা আমাদের জন্য কতটুকু লাভবান হয়েছে, কতটুকু আমাদের লস হয়েছে, সেই বিষয়ে আমরা কি পেলাম সেই বিষয়ে একটু সংক্ষেপে বলবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য ভুক্তভোগী ভাইয়েরা আমার কথাগুলো বা আমার আপডেটগুলো ওনারা শুনতে পারেন। কারণ আমি যখন ভুক্তভোগী ভাই, আমার মতো অনেক হাজার ভুক্তভোগী ভাই আছে, প্রতিদিন আপডেট পাওয়ার জন্য বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াই। যাক, বিস্তারিত কথা শুরু করি, আর দেরি করবো না। প্রথমে আসি হচ্ছে কি, আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট কথা বলি। অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন ভাই, আপনাদের জন্য সুখবর। আজকে থেকে মোটামুটি ভালো পরিমাণে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আশা করি এই ধারাবাহিকতা এম্বাসি, মানে ইতালি এম্বাসি অথবা বিএফএস তারা বজায় রাখবে। কেননা আমরা জানি 2024 সালে এপ্রিল মাসে আজকে অনেকেরই যারা মেল করে রেখেছিলেন বা ডিসেম্বর মেল করে রেখেছিলেন, তারা কিন্তু অনেকেই আজকে আপনার মেল পাওয়া শুরু করেছে। এটা এখন সিডি ভিত্তিক দিচ্ছে নাকি এটা হচ্ছে কি আপনার এলোমাল দিচ্ছে সেটা ঠিক বলতে পারতেছি না। বাট আজকে অনেকে মেল পেয়েছেন, মানে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তারা কবে জমা দেবে, কেউ 13 তারিখ, কেউ 14 তারিখ, কেউ 15 তারিখ, কেউ 16 তারিখ, এই টাইমটা পেয়েছে। কেউ সিলেট, কেউ ঢাকা, কেউ হচ্ছে কি চট্টগ্রামে। তো এটা একটা ভালো দিক। আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, দোয়া করবো যাতে করে এই অব্যাহতটা রাখে, মানে ধারাবাহিকতা রাখে, যাতে করে আর বন্ধ না করে। অ্যাটলিস্ট তারা জমা দিয়ে অন্তত পক্ষে এক ধরনের একটা স্টেপ পার করতে পারে। আমরা যেরকম পাসপোর্ট জমা দিয়েছি, পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছি, আমরা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই জমা দিয়েছি। সেটা আমরা 2-3 ধাপ পার করে এসেছি। দীর্ঘ 2 বছরের জার্নি চলছে আমাদের ইতালি এম্বাসির সাথে। তো যারা ভাইয়েরা আছে তারা জমা না দিয়ে কিন্তু দীর্ঘ 1 বছর নুরস্থান নিয়ে বসেছিল। তো আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়েরা মোটামুটি টুকটাক এখন মানে ভিসা পাওয়া অ্যাপ্লাই করতে পারে। তবে যে দেখলাম যে আমরা গত 2-3 দিন আগে একটা প্রুফ দেখেছি যে আপনার মার্চ মাসের 25 তারিখে জমা দিয়ে এপ্রিল মাসে হচ্ছে কি আপনার 6 তারিখে, 7 তারিখ বা 8 তারিখ এরকম টাইমে কিন্তু তারা ভিসা পেয়েছে না। 12 দিনে আমরা দেখেছি যে ভিসা পেয়েছে। তো যদি নতুন যারা জমা দিবেন, ঠিক আছে, তারা যদি খুব তাড়াতাড়ি ভিসা পেয়েছে, এটা খুব ভালো খবর। আমি চাই যে তারা যেন আমাদের মতো মানে একদম ব্যাকলগ না হয়ে যায়। যারা আমরা স্ক্যান কপি জমা দিয়েছে, পাসপোর্ট জমা দিয়েছে, তাদের মতো যাতে করে ব্যাকলগ না হয়ে যায়। যারা নতুন জমা নিচ্ছে তাদেরকে 10 দিন, 15 দিন, 20 দিন, সহজে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে টাইম নেই, মধ্যে একটা মানে দিয়ে দেখ, ভিসা দিয়ে দেখ অথবা নিষ্পত্তি করে দেয়। কেননা তারা যদি আমাদের মধ্যে আটকে যায় তাহলে কিন্তু দিন দিন ভুক্তভোগীর সংখ্যা বাড়বে। যেটা আমরা বলতেছি 40,000 উপরে বা 60,000 কাছাকাছি, সেটা কিন্তু আস্তে আস্তে 1 লাখ হয়ে যেতে পারে। যদি কারণ প্রচুর পরিমাণে আপনার নুরস্তা এখন বাংলাদেশে জমা না দিতে পেরে অপেক্ষমান আছে। আচ্ছা, যাক, এই হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টের কথা। এখন বলে যাচ্ছে গিয়ে আপনার এই যে অনেক মালিক বলে বা অনেক মাধ্যম বলে আসলে যে মালিকের মেলে প্যাক যায় না বা কোনো ডকুমেন্ট চায় না। সত্যি কথা বলতে কি, আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি আসলে যাদের কাছে অরিজিনাল তাদেরকে অবশ্যই মালিক প্যাক পাঠায়, মালিক মানে প্রেরিত থেকে বা যেই ইমিগ্রেশন অফিসার সেখান থেকে প্যাক পাঠায় যে আপনার কমিটি নিতে হলে এই ডকুমেন্টগুলো দেন। কারো দূর সার্টিফিকেট চাচ্ছে, কারো হচ্ছে আলোচনা চাচ্ছে, কারো হচ্ছে গিয়ে ট্যাক্স চাচ্ছে, মানে ঋদ্ধ এই ধরনের টার্ম কিছু জানিও না সঠিক নামগুলা। মানে এক কথা হচ্ছে গিয়ে যার যে ডকুমেন্ট মিসিং আছে বা যে যাকে সন্দেহ করতেছে যে এই ডকুমেন্টগুলো তার মিসিং পাচ্ছে, একটা কর্মী নেওয়ার জন্য যে গভর্নমেন্টের মানে ইতালি গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া আছে, যে রুলসগুলো আছে, যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমের বাইরে যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে তো তারা অবশ্যই ইমিগ্রেশন অফিস থেকে হোক বা পেপিত্র থেকে হোক বলতেছে। আমি একটা ছোট একটা ইমেজ দিয়ে দিব আপনাদেরকে। আজকে মানে কয়েকজন ব্যক্তির কাছে তার মালিকের মেইল আইডিতে বা প্যাক আইডিতে বা স্পিড আইডিতে কিছু ডকুমেন্ট চেয়েছে, সেই প্যাক পাঠিয়েছে, সেই প্যাকে কিছু স্ক্রিনশট আমাদের হাতে এসেছে, সেটা আমি আপনাদের শেয়ার করে দিব। সো মানে একদম ক্লিয়ার এক কথা হচ্ছে কি, যাদের কারো অরিজিনাল তাদের মালিকের কাছে প্যাক যাচ্ছে ডকুমেন্ট চেয়ে, আর যাদের কোনো ডকুমেন্ট মিসিং নাই তারা তো ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছে, ক্লিয়ারেন্স পেয়ে তারা ভিসা পেয়ে যাবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে কি আমাদের তাইজুল ভাই। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছি যে এই মাসে 3 এপ্রিল 2025 সালে কিন্তু আমাদের তাইজুল ভাই জমা দিয়েছেন 17 আগস্ট 2023 সালে। 2 বছর প্লাস বা 2 বছর সময়কালীনে তার উনি কিন্তু ভিসা পেয়েছে। তার মানে ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবে। ওনার মালিকের কিছু ডকুমেন্ট মিসিং ছিল, সেগুলো ওনার মালিক মানে ইমিগ্রেশন উকিলের মাধ্যমে সেটা সমাধান করে তার কাগজপত্র আপডেট করে দেয় এবং সে ক্লিয়ারেন্স পেয়ে তার সে ভিসা পায়। আলহামদুলিল্লাহ, আশা করি আস্তে আস্তে প্রত্যেকটা সিটির কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি অনেক ছোট ছোট সিটি কাজ মোটামুটি শেষ প্রান্তে, বিশেষ করে রাগুসা সিটি আমরা দেখতেছি গত কয়েকটা দিন যাবত অনেক ভিসা পাচ্ছে।
আশা করি আস্তে আস্তে আমাদের বড় বড় সিটিগুলো আছে, মিলানো, রোম বা নাপোলি, এইসব সিটির কাজ খুব তাড়াতাড়ি ধরে ফেলবে বা ধরতেছে। আর এবার আসি হচ্ছে গিয়ে আপনার আমাদের যে বিগত কয়েকটা সময়ে আমরা বিভিন্ন মানবদিন করে আসতেছি, বিভিন্ন কর্মসূচি করে আসতেছি। আসলে কর্মসূচি করে হচ্ছে আমাদের মনে তৃপ্তি পাওয়ার জন্য। আসলে এটা আমাদের দেশীয় কোনো বিষয় না, কারণ আমরা যদি দেশীয় বিষয় হইতো তাহলে কিন্তু আমরা যে পরিমাণে মানুষ আমরা যারা ভুক্তভোগীরা আছি, আমরা কয়েকটা ধাপে, আমরা কয়েকটা ভাবে আমরা সরকারি রুলস অনুযায়ী বা আমাদের সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, বিএফএস করেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছি, আমাদের আপনার প্রধান উপদেষ্টা বড় স্মারকলিপি দিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিপিন নূর বা সাজিদ আলম বা হচ্ছে হাসনাত, বিভিন্ন মাধ্যম যারা কূটনৈতিক ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির মাধ্যমে আমরা ট্রাই করেছি, বিরোধী সরকারের আমলে হোক, এই সরকারের আমলে হোক। কিন্তু আসলে বারবার আমরা আশ্বাস পাই, আশ্বাস সমাধান হয় না। কারণ হচ্ছে কি আসলে এটা আমার দেশীয় বিষয় না। তবে আশা করব আমাদের দেশে যারা কূটনৈতিক ব্যক্তি আছে তারাও মোটামুটি এক ধরনের রিকোয়েস্ট করবে যে যাতে করে আমাদের এই সমস্যার সমাধান হয়। কেননা বারবারই কিন্তু আমরা ভুক্তভোগীরা রাস্তা নামতে বাধ্য হচ্ছে, আমরা আসলে দিক না পেয়ে বা আমরা আমাদের কুল কিনারা না পেয়ে আমরা বারবার ডিসিশন নিচ্ছি। এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হইতে পারে বা আমাদের ক্ষতি হতে পারে, বা আমাদের যারা আমরা ইন ফিউচারে যারা অ্যাপ্লিকেশন করবে মানববন্ধন কর্মসূচির কারণে হয়তো তারা প্রবলেম পড়তে পারে, আবার ভালো কিছু হইতে পারে। যদি এখান থেকে আমরা যদি খুব তাড়াতাড়ি উত্তরে যেতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু হতে পারে। আসলে আমরা ঠিক জানি না। তবে 9 সেপ্টেম্বর 2024 সালে যেভাবে 5-6 হাজার মানুষ একত্রিত হয়ে যে কর্মসূচি পালন করেছে, সেদিন যদি আমরা একটা অ্যালার্ম নিতে পারতাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য, তাহলে কিন্তু ভালো কিছু হইতো। কিন্তু আমরা আর্মির আশ্বাসে কিন্তু সেটা পারিনি। তো 8ই অক্টোবর যেসব ভাইয়েরা কর্মসূচি পালন করেছেন তারাও চেষ্টা করেছেন, তারা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছাকাছি যেতে পারেননি, হয়তোবা ওনার কার্যালয় পর্যন্ত গিয়েছেন এবং যে প্রেস হুইপ আছেন তার সাথে আলোচনা করে তার কাছে স্মারকলিপি দিয়ে এসেছেন বা সমস্যা প্রবলেমগুলো তুলে ধরেছেন। আমার এখানে মূল কথা হচ্ছে গিয়ে আসলে আমরা যারা ভুক্তভোগীরা আছি আমরা কিন্তু এক না, আমরা বিভিন্ন ভাগ হয়ে গিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী একদিকে, স্ক্যান পাসপোর্ট যারা জমা দিয়েছেন তারা একদিকে, যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা একদিকে, বা বিভিন্ন গ্রুপিং হয়ে গিয়েছে আমাদের মধ্যে। এক কথায় এই গ্রুপিং যতদিন থাকবে ততদিন আমাদের কিছুই হবে না। যদি আমাদের কূটনীতিকভাবে ভালো ফলাফল পেতে হয়, যদি আগামীতে আমি আল্লাহকে দোয়া করি যাতে করে আমাদেরকে আর মাঠে নামতে না হয়, খুব তাড়াতাড়ি যেন আমাদের সমাধান হয়ে যায়, আমাদের নিষ্পত্তি হয়ে যায় আমাদের যে প্রবলেমটা আছে। কিন্তু যদি কোনো কারণে আমাদের নামতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে ঘরে বসে না থেকে, ঘরে বসে পরামর্শ না দিয়ে মাঠে এসে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, বা একসাথে দাঁড়াতে হবে, একসাথে আবেদন করতে হবে। এই 200-400 মানুষ দিয়ে 60,000 মানুষের ভুক্তভোগী বলে 500 মানুষ নিয়ে কোনো কিছু করা যায় না। আর বিশেষ করে হচ্ছে কি আমাদের অনেকগুলো গ্রুপিং হয়ে গেছে, এই গ্রুপ বলে এই তারিখ হবে, ওই গ্রুপ বলে ওই তারিখ হবে, এই গ্রুপ বলে না আমরা ঘোষণা দিচ্ছি আমরা এই গ্রুপে এই তারিখে থাকবো। কিন্তু সার্বিক বিবেচনা করে আমাদের কিন্তু সবার সাথে একত্রিত হয়ে কিন্তু কাজ করতে হবে, কারণ আমাদের লক্ষ্য এক, সমস্যা এক। আজকে সবাই জন্য একসাথে কাজ করতে হবে আমরা, তাইলে আমাদের হয়তোবা আরো ভালো কিছু আসতে পারতো। যাক, ভিডিও অনেক বড় হচ্ছে, আশা করি আমার মোটিভ বুঝতে পারতেছেন। আগামীতে যদি সবাই মিলে কিছু না করেন বা যদি কিছু করতে চান, যদি মাঠে নামতে হয় সবাই মিলে যদি আপনার কিছু না করেন, আমি অন্ততপক্ষে কারো পক্ষেই নাই। কেননা হচ্ছে গিয়ে আলাদা আলাদা কর্মসূচি দিয়ে আলাদা আলাদা এজেন্ডা বাস্তবায়ন করে কোনো লাভ নাই। অমুক ভাইয়ের পাওয়ার বেশি, অমুক ভাইয়ের পাওয়ার কম, অমুক ভাইয়ের সম্পর্কে বলা যাবে না, অমুক ভাইকে সম্পর্কে বলতে হবে। এক কথা হচ্ছে কারো প্রশংসা করা যাচ্ছে না, কারো আবার বদনাম করা যাচ্ছে না। যদি আমি প্রশংসা করি তাহলে অমুক ভাইয়ের লোকেরা এসে আমাকে ধরে, আবার তার যদি দুর্নাম করে তাহলে অমুক ভাইয়ের লোকেরা এসে আমাকে ধরে, বা আমাকে না, আমি আমাকে বলে বুঝাচ্ছি হচ্ছে গিয়ে সামগ্রিক ভাবে কেউ যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ যদি পজিটিভ নেগেটিভ কিছু বলতে চায়, তার অপোজিট যে আছে সে কিন্তু বাবা দেয়, আর যে তার পক্ষে যায় বা যার বিপক্ষে যায় সে কিন্তু তার লোকবল বা তার অনুসারী যারা আছে তারা কিন্তু অ্যাটাক করে। ভাই আমরা কারো অনুসারী না, আমরা হচ্ছে কি ভুক্তভোগী। আমাদের সমস্যা একটা, আজকে যদি আমার প্রবলেম সলভ হয়ে যায়, কালকে কিন্তু আমি কোনো গ্রুপে থাকবো না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, কোনো ধরনের গ্রুপে থাকবো না। আমাকে লাখ টাকা দিলেও আমাকে মাঠে পাবেন না। তো সেরকম ভাবে প্রত্যেক ব্যক্তির একই অবস্থা। দয়া করে কেউ কারো গ্রুপিং না হয়ে আপনারা দয়া করে নিজ জ্ঞানে নিজ বুদ্ধি কাজ করেন, আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন যাতে করে খুব তাড়াতাড়ি আমাদের সমাধান হয়ে যায়। যেভাবে প্র্যাক যা শুরু করছে, প্রত্যেকের যদি ডকুমেন্ট মিসিং থাকে প্র্যাক যাক, আমাদের মাধ্যম বা আমাদের দালালরা বা আমাদের মালিকরা যাতে সবকিছু ঠিক করে দেয় সে আশায় ব্যক্ত করি। তো আগামীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনার সাথে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।